আফনান রান্নাঘরে এসে দেখল আরোহী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে আর অধরা ওর পাশে বসে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। অধরা? এসব কি অধরা? এটা কি করে হলো? আফনানকে দেখে অধরা দৌড়ে ওর কাছে চলে গেল। কাঁদতে কাঁদতে বলল, আফনান, দেখো না ওনার কি হয়েছে। অনেক রক্ত বের হয়ে গেছে। প্লিজ তুমি কিছু করো। দেখো ওনাকে। আমি দেখছি। তুমি একটু শান্ত হও। আফনান আরোহীর কাছে এসে দেখল মেয়েটার ডান হাতের বাহুতে গুলি লেগেছে। গুলি লাগার জায়গাটা থেকে রক্ত বের হচ্ছে। আফনান পকেট থেকে একটা রুমাল বের করে তাড়াতাড়ি আরোহীর বাহুতে বাঁধতে লাগল। সেই সাথে অধরাকে বলল, অধরা, তাড়াতাড়ি হারানকে ফোন দাও আর এখানে আসতে বলো। আমি আরোহীকে রুমে নিয়ে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ, এখনই করছি। অধরা ডাক্তারকে ফোন করতে লাগল আর আফনান আরোহীকে কোলে নিয়ে ওর রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আফনান আর অধরা আরোহীর রুমে রয়েছে। হারান এসে আরোহীর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছেন। আফনান ডাক্তার সাহেবকে বলল, ডাক্তার, ও ঠিক আছে তো? মানে, সিরিয়াস কিছু হয়েছে কি? ওকে কি আমরা হসপিটালে অ্যাডমিট করব? না, মি আরজেদ, ওনাকে এখনই হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। গুলিটা হাতটাকে পাশ থেকে ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই উনি এখন আউট অফ ডেঞ্জার। আপনি ঠিকই বলেছেন, হারান। রান্নাঘরের এক কোনায় আমি গুলিটা পড়ে থাকতে দেখেছি, তাই আমি ওকে হাসপাতালে আগে থেকেই নিয়ে যাইনি। সে আপনি ভালোই করেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, মেয়েটাকে? না মানে গত 1 বছর যাবৎ আপনাদের পরিবারের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। আপনাদের মধ্যে কারোর কিছু হলেই আপনারা আমাকে ডাকেন। কিন্তু এর আগে তো এই মেয়েটাকে আপনাদের বাড়িতে কখনো দেখিনি। উনি বুঝি আপনাদের বাড়ির অতিথি? আফনানের উত্তর দেওয়ার আগেই অধরা বলে উঠল, জি, উনি আমাদের বাসার অতিথি। উনি আমার বোন হন, একটু দূর সম্পর্কের বোন। ওহ, আচ্ছা ডাক্তার সাহেব, উনি সত্যিই ঠিক আছেন তো? আম্মম বাইরে থেকে তো উনি ঠিকঠাকই আছেন। তবে আমি একবার ওনাকে পুরো মেডিকেল চেক আপ করাতে সাজেস্ট করব। মানে, বুঝতেই পারছেন, ওনার এই অবস্থায় যা নয় তাই হতে পারে। ঠিক আছে হারান, আমরা ওর একটা মেডিকেল চেক আপ করে নেব। আচ্ছা, ওর জ্ঞান কখন ফিরবে? মি আরজেদ, ওনাকে এখন একটা ইঞ্জেকশন দিয়েছি। ওষুধের রেশ কেটে গেলেই ঘণ্টাখানেকের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। ওকে। আর কিছু? আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেগুলো সময় মতো খাইয়ে দিবেন। আর হ্যাঁ, ওনার কিন্তু এখন বিশেষ যত্নের প্রয়োজন। সো বি কেয়ারফুল। আচ্ছা, আজকের মতো আমি চলি। ইমার্জেন্সি হলে আমাকে খবর দিবেন। আসুন হারান, আমি আপনাকে বাইরে ছেড়ে দিয়ে আসছি। আফনান ডাক্তার আরানকে সাথে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অধরা এবার আরোহীর পাশে গিয়ে বসল। ছলছল চোখ নিয়ে আজ সন্ধ্যার ঘটনাগুলো ভাবতে লাগল। হঠাৎ অধরার কাঁধে এক পরিচিত হাত এসে ঠেকল। পাশ ফিরে তাকাতেই অধরা দেখল আফনান পাশে এসে দাঁড়িয়ে আছে। এসব কি হয়ে গেল আফনান? কেন হলো? শান্ত হও অধরা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আরোহী এখানে কি করছে? তুমি তো বলেছিলে ও নাকি আমাদের বাসা থেকে চলে গেছে। তাহলে এখানে হঠাৎ কি করে এলো?
আজ সারাদিন কি হয়েছিল অধরা? অধরা আফনানকে সবকিছু খুলে বলল। মাগরিবের নামাজ পড়ার পর আমি আমার আর ওনার জন্য চা বানাতে রান্নাঘরে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে সেখানে হঠাৎ উনি এলেন আর আমাকে কিছু না বলেই আমাকে ধাক্কা দিয়ে পাশের দেয়ালে ফেলে দিলেন। পাশের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে যাই। নিজেকে সামলানোর পর যখন আমি ওনার দিকে তাকালাম তখন দেখলাম উনি মেঝেতে পড়ে আছেন আর ওনার হাত থেকে রক্ত ঝরছে। ওনাকে সে সময় ওভাবে দেখে আমি খুব ভয় পেয়ে যাই আফনান। ভয় চিৎকার চেঁচামেচি করতে থাকি। আর তোমার চিৎকার শুনেই আমি সে সময় রান্নাঘরে যাই। হ্যাঁ, কিন্তু আফনান, আমাদের বাড়িতে এভাবে কেউ কেন হামলা করল? আর উনিই বা কারোর কি ক্ষতি করেছিলেন যে ওনাকে এইভাবে? মানে, কে ওনার ক্ষতি করতে চাইবে? গুলিটা আরোহীর জন্য ছিল না অধরা। ওটা তোমার জন্য ছিল। আফনানের কথা শুনে অধরা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। এসব কি বলছো তুমি? গুলিটা আমার জন্য ছিল মানে? আমাকে কেউ মারতে এসেছিল? কিন্তু কেন আফনান? আমি কারোর কি ক্ষতি করেছি যে কেউ বাসার মধ্যে আমাকে গুলি করে মারবে? বলো না আফনান, কি করেছি আমি? কথাগুলো বলতে বলতে অধরা ছটফট করতে লাগল। মেয়েটাকে এভাবে ছটফট করতে দেখে আফনান ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি কখনো কারোর কোনো ক্ষতি করনি অধরা। আমি জানি তো তুমি কখনো ভুল কিছু করনি। আমি জানি না কে বা কারা তোমার ক্ষতি করতে চাই, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত। এর আগে যে দুর্ঘটনাটা তোমার সাথে ঘটেছিল, সেই ঘটনা আর আজকের ঘটনাটার মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। কি হতে পারে সেই সম্পর্ক আফনান? জানি না অধরা। এখনো পর্যন্ত তো জানি না, কিন্তু এক না একদিন অবশ্যই জানব। আচ্ছা শোনো, তুমি এখানে বসো। আমি এ বিষয়ে পুলিশের সাথে একটু কথা বলে আসছি। হুম। আফনান রুম থেকে চলে গেল। অধরা আরোহীর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আপনি আমাকে বাঁচানোর জন্য নিজেকে এভাবে বিপদের দিকে ঠেলে দিলেন? আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? কিভাবে? এদিকে দিশা ফোনে একজনের সাথে বেশ উঁচু গলায় কথা বলতে ব্যস্ত। সুযোগ? আর কত সুযোগ চাইবে তুমি? সুযোগ নিয়ে নিয়ে কি সুযোগের গোডাউন তৈরি করবে? একটা কাজ দিয়েছিলাম তোমাকে, ওই অধরাকে শেষ করে দেওয়ার কাজ। কিন্তু তুমি সেটা করতে পারলে না। দুইবার ফেল হয়ে গেছো তুমি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন ম্যাডাম। আমি তো আমার কাজটা ভালো করেই করছিলাম। মাঝখান থেকে যে আরেকটা মেয়ে এসে পুরো ঘটনাটা এভাবে পাল্টে দেবে, সেটা বুঝতে পারিনি ম্যাডাম। তুমি কখনোই কিছু বুঝতে পারো না। গাড়ির ব্রেক নষ্ট করার পরেও গাড়ির মানুষগুলো কি করে বেঁচে যায়, তুমি সেটা বুঝতে পারোনি। একটা মেয়ের উপর গুলি চালাতে গিয়ে মাঝখান থেকে আরেকটা মেয়ে কিভাবে চলে আসে তুমি তো সেটাও বোঝো না। তুমি আসলে বোঝোটা কি রবিন? ম্যাডাম, শেষবারের মতো একটা সুযোগ দেন। আমি কথা দিচ্ছি, এবার আর কোনো ভুল হবে না। না রবিন, তোমাকে আর কিছু করতে হবে না। অনেক করেছ, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারোনি। এভাবে বলবেন না ম্যাডাম। দেখুন, আমার টাকার খুব প্রয়োজন। এবার আপনি যা করতে বলবেন সেটাই ঘটতে দেখবেন। সত্যি বলছি ম্যাডাম। বললাম তো রবিন, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। তোমাকে দিয়ে যে এই গল্পের সমাপ্তিটা ঘটানো যাবে না, তা আমি বেশ বুঝতে পারছি। এই গল্পের সমাপ্তিটা আমাকেই টানতে হবে। আর টাকা নিয়ে ভেবো না। যত টাকার ডিল হয়েছিল তার পুরোটা তোমার কাছে পৌঁছে যাবে। শুধু দিশা চৌধুরীর নামটা তোমার মন আর মস্তিষ্ক থেকে সারাটা জীবনের জন্য মুছে ফেলে দিও।
মনে রেখো, আজকের পর থেকে আমি কোনো রবিন নামের ছেলেকে চিনি না আর তুমি দিশা নামের কোনো মেয়েকে চেনো না। ঠিক আছে? ওকে ম্যাডাম। দিশা ফোনটা কেটে দিল। প্রায় ঘণ্টাখানেক পর আরোহীর জ্ঞান ফিরে এলো। এ কি? আমি এখানে শুয়ে রয়েছি কেন? কি হয়েছে? আরোহী শোয়া থেকে উঠার চেষ্টা করল কিন্তু হাতে ব্যথার কারণে পারল না। আহ! আমার হাতে এত ব্যথা কেন? কি হয়েছে? ওহহ, মনে পড়েছে এবার। আমি তো অধরাকে বাঁচাচ্ছিলাম। ওনাকে কেউ মারার চেষ্টা করছিল। গুলি করে মারতে চাইছিল ওনাকে। কিন্তু আমি সে সময় ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। তখন গুলিটা আমার হাতে এসে লাগে। হ্যাঁ, এটাই হয়েছিল তখন। কিন্তু অধরা? অধরা কেমন আছে? কোথায় উনি? এমন সময় অধরা আরোহীর রুমে এলো। রুমে এসে দেখল আরোহী একা একা উঠে বসার চেষ্টা করছে। এটা কি করছেন? দাঁড়ান, দাঁড়ান। উঠে বসছেন কেন? এখন আপনাকে শুয়ে থাকতে হবে। রেস্ট নিতে হবে। প্লিজ, এখন উঠবেন না আপু। অধরার মুখ থেকে আপু ডাকটা শুনে আরোহী কিছুটা বিস্মিত হল। কি বললেন আপনি? আপু? জি। আপনি আজ আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচালেন আপু। আপনি যদি ওই সময় না আসতেন তাহলে কি যে হতো? তাই আজ থেকে আমি আপনাকে আপু বলে ডাকব। আপনি তো আমার থেকে বয়সে বড়। তাই আপনি আজ থেকে আমাকে আমার নাম ধরে ডাকবেন। কিন্তু? কোনো কিন্তু না আপু। প্লিজ। আচ্ছা বেশ। মেনে নিলাম তোমার কথা। আমার কাছে একটু বসবে অধরা? অধরা আরোহীর কথা মতো ওর পাশে গিয়ে বসল। আরোহী আবার বলল, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লেগেছে কি? আমার ভাগ্যের বিপদটা তো আপনি নিজের ভাগ্যে নিয়ে নিলেন। তাহলে আমার কি করে কিছু হতে পারে আপু? আমি ঠিক আছি। আমাকে এভাবে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনি আমাকে আজ আপনার কাছে ঋণী করে দিলেন। তোমাকে ঋণী করিনি অধরা। তোমার ঋণটা শোধ করেছি আমি। এর আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে আর আজ তোমায় আমি বাঁচালাম। হিসাব পূর্ণ হল। হিসাব কি করে পূর্ণ হলো আপু? আপনাকে সাহায্য করতে গিয়ে আমার তো কোনো কষ্ট হয়নি, কোনো ব্যথা লাগেনি, একটুও রক্ত ঝরেনি। কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে আপনার তো অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরেছে। তাহলে এত গম্ভীরভাবে পরিস্থিতিগুলোকে কেন দেখছো অধরা? পরিস্থিতিগুলোকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করো। সেদিন আর 5 জনের মতো তুমিও আমাকে একা রাস্তায় ফেলে চলে যেতে পারতে। কিন্তু তুমি সেটা করনি। বরং তুমি আমাকে তোমার বাসায় এনে আশ্রয় দিয়েছ, আমার কত যত্ন করেছ। তোমার জন্য এটুকু করা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, বাদ দাও এখন এসব। আরে আপু, রাত তো অনেক হতে চলেছে, আপনি এবার রেস্ট নিন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। খাবার খাওয়ার পরে ওষুধও তো খেতে হবে আপনাকে। আমি আসছি। হুম হুম। অধরা রুম থেকে বেরিয়ে গেল। রাতের খাবার খাওয়ার জন্য দিশাকে বেশ অনেকক্ষণ ধরে ওর শাশুড়ি আম্মা ডাকছেন। কিন্তু দিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দিশাকে ডেকে আনতে এবার নিলয় ওর রুমের দিকে গেল। রুমের মধ্যে ঢুকেই নিলয় দেখল দিশা বেশ ব্যস্ত হয়ে কাবার্ডের মধ্যে কি যেন খুঁজছে। নিলয় দিশার কাছে গিয়ে বলল, দিশা, কি হয়েছে? কি খুঁজছ তুমি? দিশা নিলয়ের কথার কোনো উত্তর দিল না। নিলয় বারবার ওকে একই প্রশ্ন করল। কি হলো দিশা? কিছু বলছো না কেন? কি খুঁজছ তুমি?
আরে আমাকে তো বলো। দিশা এবার নিলয়ের চোখে চোখ রাখল। বেশ কঠিন গলায় বলল, এই কাবার্ডের মধ্যে একটা ওষুধের শিশি ছিল। সেটা কোথায় গেছে? আমি তো এখানেই রেখেছিলাম। কোথায় গেল সেটা? তুমি কি ওই বাদামি রঙের ওষুধের বোতলটার কথা জিজ্ঞাসা করছো নাকি? হ্যাঁ হ্যাঁ। তুমি দেখেছ সেটা? কোথায় আছে? আমি তো ওটা ওষুধের বাক্সের মধ্যে রেখে দিয়েছি। দিশা এবার বেশ রেগে গেল। চিৎকার করে বলল, আমার ওষুধ এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখার অধিকার তোমাকে কে দিয়েছে? দিশা, চুপ। তোমার সাহস তো কম নয়। তুমি আমার ওষুধ নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? ছিনিমিনি কেন খেলতে যাব? আর আমি তো জানতামও না যে ওটা তোমার ওষুধ। আমি ওই ওষুধটাকে কাবার্ডের মধ্যে পেয়েছিলাম। ভাবলাম ভুল করে ওষুধটা বাক্সের বাইরে থেকে গেছে, তাই আমি ওটাকে আবার ওষুধের বাক্সে রেখে দিলাম। কোথায়? কোথায় সেই ওষুধের বাক্স? কোথায় সেটা? তাড়াতাড়ি বলো। ওই টেবিলের ড্রয়ারে আছে। নিলয়ের দেখানো জায়গায় যেয়ে দিশা ওষুধের বাক্সটা খুঁজে পেল। বাক্স থেকে ওষুধটা বের করে তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিল দিশা। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। দিশার এই ব্যতিব্যস্ত রূপ দেখে নিলয় যেন হতবাক হয়ে গেল। এটা কিভাবে কথা বলে গেল দিশা? ও তো কখনো আমার সাথে এভাবে কথা বলে না। তাহলে এখন হঠাৎ কি হলো? এত রেগে কেন ছিল ও? আর ওই ওষুধটা কিসের ছিল? দিশা কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হাতে মুখে এখনো পানির ফোঁটা। নিলয় এখনো রুমের মধ্যে রয়েছে। দিশাকে দেখে ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে দিশা তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি নিলয়ে। আমার আবার কি হবে? একটু আগে তোমাকে দেখে কেমন যেন লাগছিল। খুব ব্যস্ত হয়েছিলে সে সময়ে। ও তেমন কিছু না। আমি ঠিক আছি। ওই ওষুধটা কিসের ছিল দিশা? নিলয়, ওটা তো স্ট্রেস রিলিফ মেডিসিন ছিল। আসলে আমার যখন খুব বেশি টেনশন হয়, মানে অফিসে যখন একটু কাজের লোডটা বেড়ে যায়, তখন আমি এই ওষুধটা খাই। এটা খেলে আমার একটু ভালো লাগে। আমি এটা জানতাম না। সরি। আচ্ছা, অফিসে কি অনেক কাজের চাপ তোমার? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমার অফিসের কাজ তুমি পারবে না নিলয়ে। বাদ দাও এসব এখন। আমার খুব ক্ষুধা লেগেছে। চলো, খেতে চলো। চলো। দিশার বলা কথাগুলোকে সত্যি ভেবে নিলয় আর কিছু বলল না। দিশাকে সাথে নিয়ে খেতে চলে গেল। সকালে ঘুম ভাঙতেই আরোহী ওর পেটে একটা ব্যথা অনুভব করল। হঠাৎ পেটে এত ব্যথা করছে কেন? আমি ঠিক আছি তো? কাল অধরাকে বাঁচাতে যেয়ে আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম। সেটার জন্য আবার খারাপ কিছু হলো না তো? কাল তো ডাক্তার এসেছিল আমাকে দেখতে। তখন নিশ্চয় অধরা আমার ব্যাপারটা সব জেনে গেছে। এখন অধরা এলে ওর কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে আরো ভালো করে একটু জানতে হবে। এমন সময় ওই রুমে অধরা এলো। ঘুম ভাঙল আপু? কেমন ঘুমালেন কাল রাতে? কোনো অসুবিধা হয়নি তো? মানে, হাতের ব্যথাটা কি রাতে বেড়েছিল? না অধরা, রাতে কোনো অসুবিধা হয়নি। ভালোই ঘুমিয়েছি।
আর এখন কেমন লাগছে আপু? ভালো। আচ্ছা অধরা, কাল যখন ডাক্তার আমাকে দেখতে এসেছিল তখন কি বলেছিল? মানে, আমি ঠিক আছি তো? কোনো সমস্যা হয়নি তো আমার? না আপু, কোনো সমস্যা নাই আপনার। ডাক্তার সাহেব বলেছেন আপনি পুরোপুরি ঠিক আছেন। অধরার কথা শুনে আরোহী মনে মনে আল্লাহকে শুকরিয়া জানাল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। এত বড় একটা ঘটনার পরেও তুমি আমাকে সুস্থ রেখেছ। কিচ্ছু হতে দাওনি আমায়। এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অধরা আবার বলল, তবে আপু, আপনি যদি চান তাহলে আপনি আপনার মেডিকেল চেক আপটা একবার একটু করিয়ে নিতে পারেন। মেডিকেল চেক আপ করাবো? কিন্তু কেন? আমি কি তাহলে সুস্থ নই? না না আপু, আমি তা বলতে চাইনি। মানে, মেডিকেল চেক আপটা একবার একটু করিয়ে নিলে আপনার মনে আর কোনো সন্দেহ থাকত না। তাই আর কি বলছিলাম। ওহ। এমন সময় ওই ঘরে আফনান এলো। আফনান এসেই অধরাকে ডাক দিল। ডাক শুনে আফনানের কাছে যেতেই আফনান অধরাকে আস্তে আস্তে বলল, মা ফোন দিয়েছিল একটু আগে। তোমার সাথে কথা বলতে চায়। মাকে কি গতকাল রাতের ঘটনাটা জানিয়েছ? হ্যাঁ, জানিয়েছি। তবে কি? আরোহীর ব্যাপারটা বলিনি। মাকে শুধু বলেছি আমাদের বাসায় গতকাল সন্ধ্যায় গুলি চালানো হয়েছিল। সেই গুলিটা যে আরোহীর লেগেছে এটা বলিনি। কিন্তু কেন আফনান? কেন বলনি? এটা তো লুকিয়ে রাখার মতো কোনো ঘটনা নয়। মা, চাচিরা বাসায় ফিরলে এমনিতেই তো সব জানতে পারবে। বাসায় ফিরে জানুক, এতে আমার কোনো আপত্তি নেই অধরা। কিন্তু অত দূরে থেকে ওরা আরোহীর কথা ভেবে অস্থির হয়ে উঠুক এটা আমি চাই না। আর এমনিতে আরোহীর কথা শুনলে মা এখন কিভাবে রিয়েক্ট করবে তা আমার জানা নেই। তাই এখন ওদেরকে কিছু বলিনি। আগে ওরা বাসায় ফিরুক, তারপর সব জানানো। কিন্তু এভাবে ফোনে ওদেরকে আমি কিছু জানাতে চাই না। তুমিও ওদেরকে কিছু বলো না, কেমন? হুম। অধরা রুমের বাইরে চলে গেল আরিফা বেগমের সাথে ফোনে কথা বলার জন্য। এদিকে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় পরে আরোহী আজ আফনানকে দেখল। একবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে রাখল আরোহী। আফনানের চোখে চোখ রাখা তো অনেক দূরের কথা, ওর সামনে মাথা তুলে দাঁড়ানোর অধিকারও আরোহীর নেই। কারণ সে যে অপরাধী, অতীতের অপরাধী। আরোহীকে এক ঝলক দেখে আফনানও রুম থেকে চলে যেতে যাচ্ছিল। হঠাৎ কি একটা মনে হওয়ায় আবার থেমে গেল। আরোহীকে উদ্দেশ্য করে বলল, আরোহী। আফনানের মুখ থেকে নিজের নামটা শুনে আরোহী আফনানের দিকে তাকিয়ে পড়ল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ? কিসের জন্য? গতকাল তুমি নিজের জীবনের পরোয়া না করে আমার অধরাকে বাঁচিয়েছিলে। এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুজন এভাবে ধন্যবাদ জানিয়ে আমাকে কিন্তু লজ্জায় ফেলে দিচ্ছ। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও এটাই করত। আফনান আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। দিশাকে খুঁজতে খুঁজতে নিলয় বাসার ছাদে চলে এলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে থাকা দিশার পাশে এসে বলল, দিশা, এই ভর দুপুরবেলায় তুমি ছাদে উঠে কি করছ? নিলয়ের কথার উত্তরে দিশা আস্তে করে বলল, কিছু না নিলয়, এমনি এসেছিলাম।
দিশার কথা শুনে নিলয় বুঝতে পারল যে দিশার মন এখন খুব একটা ভালো নেই। তুমি ঠিক আছো তো? তোমার কি কিছু হয়েছে দিশা? আমি তো ঠিক আছি। আমার আবার কি হবে? গতকাল রাত থেকে দেখছি তুমি চুপচাপ হয়ে আছো। কোনো সমস্যা? সমস্যা হলে আমার সাথে শেয়ার করতে পারো। না নিলয়, তেমন কোনো সমস্যা নেই। সব ঠিক আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব তোমায়? সত্যি করে উত্তর দেবে তো? হ্যাঁ, বলো। দিশা, তুমি কি আমাদের এই বিয়েতে, আমাদের এই সম্পর্কে খুশি নও? আমাকে তোমার জীবনে পেয়ে তুমি কি ভালো নেই? আমাদের এই বাড়িতে থাকতে তোমার কি ভালো লাগছে না? বলো দিশা। হঠাৎ এসব কেন বলছো? দিশা, আমাদের লাভ ম্যারেজ নয়, আমাদের এরেঞ্জ ম্যারেজ হয়েছে। তোমাকে চিনি তার 3 মাসও হয়নি। আমাদের বিয়ের বয়সটাও এখনো 1 মাস গড়ায়নি। দিশা, প্রতি মুহূর্তে আমি তোমাকে জানার চেষ্টা করছি। কারণ তোমাকে না জানলে, না চিনলে আমি তোমাকে ভালো রাখতে পারবো না। আমি সব সময় সে কাজগুলো করার চেষ্টা করছি যেগুলো তোমাকে খুশি রাখবে। কিন্তু তুমি, মানছি, আমার প্রত্যেকটা কাজে তুমি সম্মতি দাও, ঠোঁটের কোণে হাসি নিয়ে আসো। কিন্তু আমি জানি, সেই হাসিটা তোমার মন থেকে আসে না। আমাদের বিয়ের 2 সপ্তাহ চলছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে সবকিছু গুছিয়ে নিয়ে উঠতে মেয়েদের একটু সময় লাগে। তুমি সময় নাও, তোমার যত সময় লাগবে তুমি নাও। তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে প্লিজ একটু বলো, তুমি কি আসলেই আমার সাথে ভালো আছো? আমাদের মধ্যে কি সবকিছু স্বাভাবিক আছে? প্লিজ একটু বোঝাও আমাকে। আচ্ছা নিলয়, প্রথমে বলা তোমার ওই প্রশ্ন 3টির উত্তরে আমি যদি না বলি তাহলে তুমি কি বলবে? কি করবে তখন? দিশার কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে চোয়াল দুটো শক্ত করে বলল, তাহলে আর কি ছেড়ে দেব তোমাকে? যদি সত্যিই তোমার আমার সাথে থাকতে কোনো অসুবিধা হয়, যদি সত্যিই তুমি আমাকে আর তোমার জীবনে না চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব দিশা। মুক্ত করে দেব তোমাকে এই বিয়ে নামক বন্ধন থেকে। নিলয়ের কথা শুনে দিশা কিছুটা অবাক হয়ে বলল, ছেড়ে দেবে আমাকে? কিন্তু কেন? আমি তো তোমার বউ নিলয়। আমার উপরে সম্পূর্ণ অধিকার আছে তোমার। তাহলে সেই অধিকারগুলো না খাটিয়ে কেন তুমি আমাকে চলে যেতে দেবে? নিলয় এবার দিশার হাত দুটোকে শক্ত করে ধরে বলল, জোর করে, অধিকার খাটিয়ে অনেক কিছুই পাওয়া যায় এই পৃথিবীতে। কিন্তু জোর করে কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না দিশা। ভাগ্য বলেও কিছু আছে। যাদের ভাগ্যে ভালোবাসার স্বর্ণরেখা থাকে একমাত্র তারাই ভালোবাসার স্বাদ পেতে পারে। যাদের বাঁধন আগে থেকেই ভাগ্যে লেখা থাকে তাদেরকে কেউ কখনো কোনোভাবেই একে অপরের থেকে আলাদা করতে পারে না। কখনোই না। কথাগুলো শেষ করেই নিলয় সেখান থেকে চলে যেতে লাগল। কিন্তু মাঝপথে দিশার কথা শুনে থেমে গেল। আমি ঠিক আছি নিলয়। ভালো আছি এখানে। ওই কথাটা তো আমি এমনি বললাম। তোমার সাথে থাকতে, তোমাদের সাথে থাকতে আমার ভালোই লাগে। সত্যি? দিশার কথা শুনে নিলয় আবার দিশার কাছে ফিরে এলো। নিজের 2 হাত দিয়ে দিশার মুখটাকে আলতো করে আবদ্ধ করে নিয়ে বলল, আজ যা বললে তা বললে।
আর কখনো এমনটা বলবে না। দিশা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি, খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমি আর থাকতে চাই না। এই নশ্বর পৃথিবীতে আমিও আমার একটা পরিবার রেখে যেতে চাই। তুমি কি এতে আমাকে সাহায্য করবে? নিলয়ের কথাগুলো শুনতে শুনতে দিশা মন্ত্রমুগ্ধের মতো বলল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব নিলয়ে। সাধ্যমতো চেষ্টা করব। দিশার কথা শুনে নিলয় ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কিছুক্ষণ দিশাকে জড়িয়ে থাকার পর ওকে নিচে আসতে বলে নিলয় নিচে চলে গেল। এদিকে দিশা ছাদে একা দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবল, সত্যি, কত বিচিত্রময় এই পৃথিবী, কত নাটকীয়তা এই সংসারে। এক ছাদের নিচে থেকেও আমার আর নিলয়ের পরিস্থিতির মধ্যে কত পার্থক্য। একদিকে ছোটবেলা থেকে আফনানকে ভালোবেসে সারাটা জীবন ওকে পাওয়ার স্বপ্ন দেখে যাওয়া এই আমি, আর অন্যদিকে মাত্র 2 মাসের পরিচয় কাগজে কলমে আমার জীবন সঙ্গী হয়ে উঠা নিলয়ে। দিন যত যাচ্ছে ততই নিজেকে এক গোলকধাঁধার মধ্যে আবিষ্কার করছি আমি। আমার প্রতি নিলয়ের নিঃস্বার্থ ভালোবাসাটা আমি একটু একটু করে অনুভব করতে পারছি। মন খুব করে চাইছে নিলয়ের কাছে আত্মসমর্পণ করতে, কিন্তু স্বভাব এখনো আফনানের মধ্যে ডুবে আছে। জানি না আমার এখন কি করা উচিত। কোনো পথে চলা উচিত। দুপুরের একটু পরে আরোহী অধরার কাছ থেকে ওর ফোনটা একটু চেয়ে নিল। তারপর নিজের এক বান্ধবীকে ফোন করল। কি রে আরোহী, কই তুই? সেই কবে আমাকে বললি যে তুই আমার এখানে আসবি, তারপর আর এলি না যে? আসলে প্রিয়া, তোর ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু যাব করে আর যাওয়াই হয়নি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আমি তোর কাছে যেতে পারব। তোর যখন ইচ্ছা হবে তখন তুই এখানে চলে আসবি, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা শোন প্রিয়া, আমাকে একটা কথা বলবি? বল, কি জানতে চাস? বলছি যে রাফসান কি তোকে একবারও ফোন করেছিল? কই না তো, ভাইয়া তো আমাকে কোনো ফোন করেনি। প্রিয়ার কথা শুনে আরোহীর মনটা খুব খারাপ হয়ে গেল। দুচোখের কোনায় পানি এসে জমল মেয়েটার। প্রিয়ার কথা শুনে আরোহীর মনটা খুব খারাপ হয়ে গেল। আর বেশি কিছু না বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ ধরে মেয়েটা একটু ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুমাতে পারল না। পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে। বিছানা ছেড়ে আরোহী এবার রুমের মধ্যে হাঁটতে শুরু করল। হঠাৎ আরোহীর কানে কিছু আওয়াজ ভেসে এলো। বাইরে এত আওয়াজ হচ্ছে কেন? কেউ কি বাসায় এসেছে নাকি? নিজের রুম থেকে বেরিয়ে আরোহী একটু হলরুমের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল আফনান আর অধরা দিশার সাথে বসে কথা বলছে। দিশাকে দেখামাত্রই আরোহীর পুরনো কিছু কথা মনে পড়ে গেল। সেই লোকটার কথাটা তো আফনান আর অধরাকে জানানোই হল না। আজই ওদেরকে সবটা বলে দিতে হবে, আর দেরি করা ঠিক হবে না। হলরুমের এক কোনায় আরোহীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অধরা বলল, আরে আপু, আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? আসুন এখানে, দেখুন আপনার সাথে কে দেখা করতে এসেছে। আরোহী বুঝে গেল অধরা দিশার কথা বলছে। কিন্তু দিশাকে এখানে দেখে আরোহীর একটুও ভালো লাগছে না। এখনই চিৎকার করে দিশার সত্যিটা সবাইকে জানিয়ে দিতে ইচ্ছে করছে ওর। এদিকে দিশা বসা থেকে উঠে আরোহীর দিকে এগিয়ে গেল। কেমন আছো আরোহী তুমি এখন?
ভালো আছি। তোমার সাথে দেখা করব বলেই এলাম। চলো, আমাদের সাথে ওখানে বসবে চলো। দিশা আরোহীকে নিয়ে গিয়ে ওর পাশে বসালো। আপনারা সবাই এখানে বসে গল্প করুন। আমি আপনাদের জন্য খাওয়ার কিছু নিয়ে আসছি। কথাটা বলেই অধরা রান্নাঘরে চলে গেল। আফনানও সেখানে আর বসে থাকতে পারল না। অফিসের একটা ফোন আসায় ফোনে কথা বলার জন্য আফনান অন্য কোথাও চলে যায়। দিশা আরোহীর সাথে বিভিন্ন ধরনের কথা বলতে লাগল। কিন্তু দিশার সাথে কথা বলতে আরোহীর একটুও ভালো লাগছিল না। তবুও সৌজন্যের খাতিরে দিশার প্রত্যেকটা কথায় একটু হুহা করতে লাগল। কথা বলার এক পর্যায়ে দিশা ব্যাগ থেকে ওর ফোনটা বের করল। এই রে, বাড়ি থেকে বেরোনোর আগে ফোনটা একটু সাইলেন্ট করে রেখেছিলাম। এরই মধ্যে আমার একটা বান্ধবী 8 বার কল দিয়ে ফেলেছে। আচ্ছা দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা নিই। ওকে। হুম। দিশা এবার ফোনে কথা বলা শুরু করল। হ্যাঁ রে বল। আসলে আমার ফোনটা একটু সাইলেন্ট করা ছিল, তাই তোর কলগুলো মিস হয়ে গেল। সরি রে, আর রাগ করিস না প্লিজ। আরে হ্যাঁ, রবিনও গতকাল রাতে এই একই কথা বলছিল আমাকে, কিন্তু আমি তো ওর ফোনটা রিসিভই করিনি। আচ্ছা, তুই এক কথা বল, আমি যদি রবিনের কলটা রিসিভ করতে পারি তাহলে ওর সাথে কথা বলতে পারবো না কেন? আচ্ছা শোন, আমার ফোনে এখন একটুও চার্জ নেই, আর তাছাড়া আমি এখন বাইরে আছি। একটু পরে বাসায় গিয়ে তোকে আবার কল দিব। ওকে। আরে হ্যাঁ হ্যাঁ, বাসায় গিয়েই তোকে আবার কল দিব। হ্যাঁ, এবার রাখছি। বাই। ফোনটা ব্যাগে রেখে দিশা এবার আরোহীকে বলল, জানো আরোহী, এখন যে বান্ধবীটার সাথে কথা বললাম তার হাজবেন্ড একজন প্লে রাইটার, নাম রবিন। রবিন যে নাটকগুলো লেখে সেগুলো আবার মঞ্চস্থ করা হয়। তাই ছেলেটা মাঝেমধ্যেই আমাকে ফোন দিয়ে ওই নাটকের বিভিন্ন স্ক্রিপ্ট পড়ে শোনায়। সেগুলোর রিভিউ আবার আমাকে দিতে হয়। জানো, গতকালও রবিন আমাকে ফোন দিয়েছিল একটা ডায়লগ শোনানোর জন্য, কিন্তু আমি ওর ফোনটা রিসিভ করতে পারিনি। অথচ রবিন বলছে আমি নাকি ওর ফোনটা রিসিভ করেছিলাম আর কথাগুলোও শুনেছিলাম, কিন্তু ওকে নাকি কিছুই বলিনি। তুমিই বলো তো, এমনটা কি হতে পারে? দিশার কথাগুলো আরোহী বেশ গম্ভীরভাবে ভাবতে লাগল। কি হলো আরোহী? তুমি আবার কি ভাবতে লাগলে? না কিছু না। আচ্ছা, তোমার ওই বান্ধবীটার নাম কি? সোনিয়া। আমার ওই বান্ধবীটার নাম সোনিয়া, আর ওর হাজবেন্ডের নাম রবিন। আম্মম আফনানও ওদেরকে খুব ভালো করে চেনে। একটা মজার কথা শুনবে? কি? আফনানের নামটা রবিনের খুব পছন্দ, তাই ওর বিভিন্ন নাটকে আফনানের ফুল নেমটা থাকে। দিশার কথা শুনে আরোহী মনে মনে ভাবল, ছি ছি, এটা আমি কি করলাম? দিশার উপরে এভাবে সন্দেহ করলাম আমি। ছি হহ। এবার আমি সবটা বুঝতে পেরেছি। ভাগ্য ভালো, ওই ফোনের কথাটা আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি, না হলে তো সর্বনাশ হয়ে যেত। এমন সময় সেখানে অধরা এলো, নানা ধরনের খাবার নিয়ে। সবার সাথে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার আগেই দিশা সেখান থেকে চলে গেল। মাগরিবের নামাজ পড়ার পর অধরা আফনানের জন্য চা নিয়ে রুমে এলো। আফনান সোফায় বসে অফিসের কাজ করছে।
অধরা ওর পাশে বসে ওকে চাটা দিল। তুমি খাবে না? না, আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। তুমি খাও। কি হয়েছে তোমার? মন খারাপ? ঠিক মন খারাপ নয়, তবে একটা জিনিস নিয়ে একটু ভাবছিলাম। আর কি? কি নিয়ে এত ভাবছো তুমি অধরা? আমাকে বলো। আসলে আফনান, একটু আগে আমি যখন আপুর রুমে চা দিতে গিয়েছিলাম, তখন উনি আমাকে বললেন যে উনি আগামীকাল সকালেই এখান থেকে চলে যাবেন। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আফনান, উনি যে এখান থেকে চলে যেতে চান তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগামীকাল সকালেই ওনার এখান থেকে চলে যাওয়ার ব্যাপারটা আমার একটুও ভালো লাগেনি। গতকাল রাতেই তো ওনার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর একদিন যেতে না যেতেই উনি এখান থেকে চলে যাবেন, সেটা কি ঠিক দেখায় বলো তো? কথাটা তুমি ভুল কিছু বলনি। সত্যিই তো। এভাবে কি ওকে যেতে দেওয়া যায় নাকি? তা তুমি ওকে আটকাওনি? আটকাতে চেয়েছিলাম, কিন্তু তোমার সাথে আগে একটু কথা না বলে কিভাবে ওনাকে কিছু বলতাম আমি? আফনান হাতে থাকা চায়ের কাপটা সামনের টেবিলের উপর রেখে দিল। তারপর অধরার হাত দুটো জড়িয়ে ধরে বলল, অধরা, গতকাল তোমাকে কিছু বলতে চেয়েছিলাম আমি। ভেবেছিলাম সন্ধ্যায় তোমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেয়ে আমি ওই কথাগুলো বলবো, কিন্তু এই সব ঘটনার মধ্যে সেই কথাটা আর বলা হয়নি। কি বলতে চেয়েছিলে? এখন বলো। অধরা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা? কেন আফনান? গতকাল সারাটা দিন আমি তোমার সাথে ভালো করে একটু কথা বলিনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না আফনান, এভাবে বলো না। আরোহীকে দেখে আমার ওইভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি। ও তো আমার কেউ নয়, না আপন না পর। তাই ও আমার সামনে থাকলো কি থাকলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। এ পৃথিবীতে শুধু একটাই মেয়ে আছে যে আফনান আরজেদকে প্রভাবিত করতে পারে, আর সেটা হলো মিসেস আফনান আরজেদ। আফনান। হ্যাঁ অধরা, সেজন্যই বলছি, যতদিন পর্যন্ত আরোহীর হাতের ক্ষতটা পুরোপুরি সেরে না যাচ্ছে, ততদিন পর্যন্ত আরোহী চাইলে এ বাড়িতে থাকতে পারে। এতে আমার কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো অসুবিধা হবে না। আফনানের কথাগুলো শুনে অধরা ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অধরা আরোহীর কাছে গেল। অধরার প্রস্তাবটা শুনে প্রথমে রাজি না হলেও অধরার জোড়াজড়িতে আরোহী এ বাড়িতে আরও কিছুদিন থাকতে রাজি হয়ে গেল। রাতের খাবার শেষ করার পর নিজের কাজকর্ম শেষ করে অধরা নিজের রুমে চলে গেল। আফনান বাড়ির সব দরজা জানলা বন্ধ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুমের লাইট সব অফ করে অধরা বেকনিতে বসে আছে। হঠাৎ সেখানে আফনান এলো। অধরা, তুমি এখানে এভাবে অন্ধকারে বসে আছো কেন? জীবনটাই তো এখন অন্ধকারে ছেয়ে গেছে আফনান। আলোতে বসি বা অন্ধকারে সেই ঘোর কখনো কাটবে না। আফনান বুঝে গেল অতীতের ঘটনাগুলো ভেবে অধরার মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। আফনানও গিয়ে ওর পাশে বসল। তুমি আবার অতীতের কথাগুলো ভাবছ? আমি তো তোমাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করেছি অধরা। তাহলে কেন আবার ভাবছ? অতীতের কথা ছেড়ে দিয়ে চলো না, দুজনে মিলে আমরা আমাদের ভবিষ্যতের কথা ভাবি। ভবিষ্যৎ? ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলছো তুমি? কিন্তু সেটা নিয়ে কি করে কিছু ভাববো আফনান? আমাদের ভবিষ্যৎটাকে যে আমাদের অতীত গিলে খেয়ে ফেলেছে। না অধরা, অতীত কালো হতে পারে, বর্তমানও নষ্ট হতে পারে, কিন্তু ভবিষ্যৎ কখনোই খারাপ হতে পারে না।
কারণ আমরা ভবিষ্যতের চিন্তা বর্তমানেই করতে পারি, আর সেই চিন্তানুযায়ী আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজাতেও পারি। অধরা, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে সাজানোর উপায় আমি পেয়ে গেছি। মানে, আমাদের এই ছোট্ট সংসারে একটা ছোট্ট অতিথির আগমনের সময় এবার হয়ে এসেছে। কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? আমি তো কাউকে জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছি। তাহলে? অধরা, তুমি কাউকে জন্ম দিতে না পারলেও মা তো হতেই পারো। এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা কখনো সন্তান জন্ম দিতে পারেন না। তাই বলে কি তারা সারাটা জীবন সন্তান সুখ থেকে বঞ্চিত থাকেন? না অধরা, তারাও বাবা মা হন। অন্যের সন্তানকে অ্যাডপ্ট করে তারাও মা বাবা হন। তার মানে তুমি বলতে চাইছো যে আমরা সেরকমভাবেই কোনো বেবিকে অ্যাডপ্ট করব? হ্যাঁ অধরা, আমি তোমাকে এত কষ্ট পেতে দেখতে পারছি না। আমি তোমার কোলে একটা বেবিকে এনে তোমাকে পূর্ণতা দিতে চাই। আমাদের এই দুইজনকে তিনজনে রূপান্তর করার কথা দিয়েছিলাম তোমায়। সেই কথাটা আমি এখন রাখতে চাই। বলো অধরা, তুমি কি মা হতে তৈরি? অধরা আফনানকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তৈরি আফনান, পুরোপুরিভাবে তৈরি। আফনান অধরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমাদের দুঃখের দিন এবার শেষ হবে অধরা। সমস্যার বেড়া জাল ভেঙে এবার সুখের দিন আসতে চলেছে আমাদের। তুমি আমার সাথে থাকলে এমনিতেই আমার সমস্যার সমাধান হয়ে যায় আফনান। তুমি আমার পাশে থাকলে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমার কাছে সহজ হয়ে যায়। আফনান, তুমি সারাটা জীবন এভাবেই আমার সাথে থাকবে তো? অবশ্যই থাকবো অধরা। তোমাকে ছেড়ে কোথায় বা যাব আমি? এভাবে না, আমাকে কথা দাও। আমাকে ছুঁয়ে বলো যে তুমি কখনো আমাকে ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাবে না। বলো। কথাটা বলেই অধরা ওর হাতটা আফনানের দিকে এগিয়ে দিল। আফনান অধরার হাতে ওর হাতটা রাখতেই যাবে এমন সময় ওদের রুমে আরোহী এলো। আরোহী আফনান অধরার রুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বলল, অধরা, তুমি কি ভেতরে আছো? আরোহীর ডাক শুনে আফনান আর অধরা বারান্দা থেকে রুমে এসে দরজাটা খুলে দিল। আপু, আপনি এত রাতে এখানে কেন এলেন? আপনি তো অসুস্থ। এই হাত নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে আসাটা আপনার ঠিক হয়নি। আমি একদম ঠিক আছি অধরা, এত ভেবো না। আসলে আমি এখানে কিছু বলতে এসেছি। আফনান ওদের দুজনকে ডিস্টার্ব করতে চাইনি, তাই রুম থেকে চলে যেতে লাগল। কিন্তু আরোহী ওকে থামিয়ে দিয়ে বলল, কথাগুলো আমি তোমাকে বলতে এসেছি আফনান। আমাকে? বলো, কি বলতে চাও? আমি জানি তোমার সামনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলার মুখ আমার নেই, কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো আমার বলা আর তোমার জানাটা জরুরি। আফনান, আমি জানি যে আমি আর রাফসান তোমার সাথে যা করেছি তার জন্য তুমি আমাদের উপরে রেগে আছো। অবশ্য সেটাই স্বাভাবিক, কিন্তু আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি রাফসানকে অনেক ভালোবাসতে। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছ তোমরা। আমি দেখেছি রাফসানই যেন তোমার প্রাণ ছিল। আরোহীর কথা শুনে আফনানের মনটা খুব নরম হয়ে গেল। রাফসান আর ওর সম্পর্কটাকে এতদিন মনের এক কোণায় লুকিয়ে রেখেছিল ছেলেটা। একটু একটু করে ভুলে যেতে চেয়েছিল প্রাণের বন্ধুটাকে। অধরার সাথেও রাফসানকে নিয়ে বিশেষ কোনো কথা হতো না আফনানের। আজ আরোহীর কথা শুনে আফনানের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল সেই স্কুল জীবনের কথা। দুজন এক বেঞ্চে বসার জন্য কত মারামারি করত সবার সাথে। একজন যদি বই না আনত তাহলে আরেকজন বই আনা সত্ত্বেও দাঁড়িয়ে যেত।
আফনানের মনে পড়ে গেল সেই কলেজ জীবনের কথা, যখন দুই বন্ধু একে অপরের কাঁধে হাত রেখে পুরো ক্যাম্পাস দাপিয়ে বেড়াত। এই অল্প সময়ের মধ্যে আফনানের ওর ভার্সিটি জীবনের কথাটাও মনে পড়ে গেল। আফনান নিজের অ্যাসাইনমেন্টটা কখনো করত না, কিন্তু রাফসানেরটা ঠিক করে দিত। রাফসানও নিজের অ্যাসাইনমেন্টটা কখনো করত না, কিন্তু আফনানেরটা ঠিক করত। এসব ভাবতে ভাবতে আফনানের চোখ দুটো ভিজে গেল। আরোহী আবার বলতে শুরু করল, তুমি আজও রাফসানকে তোমার সেই প্রিয় বন্ধু ভাবো কিনা আমি সেটা জানি না। ওর কথা তোমার মনে পড়ে কিনা, তুমি ওকে মিস করো কিনা, সেটাও আমি জানি না। কিন্তু রাফসান তোমাকে আজও অনেক মিস করে আফনান। প্রায় রাতেই ও তোমার জন্য মুখ লুকিয়ে কাঁদে। আমি নিজে সেটা দেখেছি। আমাদের মধ্যে কেউ তোমাকে ঠকাতে চায়নি, কিন্তু জানি না কিভাবে তুমি ঠকে গেলে। আর তোমাকে ঠকানোর দোষ আমাদের ঘাড়ে এসে পড়ল। জানো, রাফসানের আজও মনে হয় যে তোমার সাথে হওয়া অন্যায়টার জন্য একমাত্র ও দায়ী। এটা ভেবে ও আজও নিজেকে কষ্ট দিচ্ছে। এতই যদি রাফসান কষ্ট পেয়ে থাকে তাহলে বিয়ের আগে তোমাদের সত্যিটা কেন আমাকে বলেনি ও? আমাদের সত্যিটা জানার পরে তুমি কষ্ট পাবে, রাফসানকে নিজের শত্রু ভাববে, এটা ভেবেই রাফসান তোমাকে কিছু জানাতে পারেনি। তবুও সত্যিটা ও তোমাকে বলতে চেয়েছিল, কিন্তু আরোহী হঠাৎ থেমে গেল। মনে মনে ভাবল, না, দিশা যে সেদিন রাফসানকে সত্যিটা আফনানকে জানাতে আটকেছিল আর আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, সেই কথাটা আফনানকে জানানো যাবে না। দিশা নিষেধ করেছিল। কি হলো? হঠাৎ থেমে গেলে কেন? কি বলছিলে? বলো। রাফসান আর আমি, মানে আমরা দুজনেই তোমাকে সব সত্যি কথাগুলো আগেই বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সেদিন আটকেছিল আমার বাবা আর আমি রাফসানকে আটকিয়েছিলাম। কিন্তু পরে এটা বুঝতে পারলাম আমাদের একে অপরের কাছ থেকে এভাবে দূরে থাকাটা সম্ভব নয়। তাই পুরনো সব সম্পর্কের সুতোগুলোকে টেনে ছিঁড়ে দিয়ে তুমি রাফসানের সাথে নতুন সম্পর্ক তৈরি করতে চলে গেলে। আফনান, এই সব ঘটনার জন্য শুধু একজনেরই দোষ আছে, আর সেটা হলো আমি। আমি চাইলে তোমাকে অনেক আগে আমার আর রাফসানের ব্যাপারে বলে দিতে পারতাম, কিন্তু সবকিছু বলতে যেও কিছুই বলতে পারিনি আমি। বলবো করেও কিচ্ছু বলা হয়নি আমার। আমি যদি তোমাকে সবকিছু আগেই জানিয়ে দিতাম তাহলে আজ এমন দিনগুলো কাউকেই দেখতে হতো না। আমাকে ক্ষমা করার কথা আমি তোমাকে কখনো বলবো না, কিন্তু প্লিজ রাফসানকে ক্ষমা করে দাও আফনান। ওকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দাও প্লিজ। রাফসান সবসময় আল্লাহর কাছে দোয়া করে যেন তুমি তোমার জীবনটাকে আবার নতুন করে সাজাতে পারো। আর ওর সেই দোয়াটা যে আল্লাহ কবুল করেছেন সেটা আমি স্পষ্ট দেখতে পারছি। অধরা তোমার জীবনে নূর হয়ে এসেছে আফনান। তোমাকে আবার তোমার সাথে মিশিয়ে দিতে এসেছে। তুমি তো ওর সাথে অনেক ভালো আছো, সুখে আছো। তাহলে প্লিজ রাফসানকে এবার ক্ষমা করে দাও প্লিজ। আফনান আরোহীর প্রত্যেকটা কথা বেশ ঠান্ডা মাথায় শুনল। তারপর বলল, অনেক রাত হয়ে গেছে আরোহী, তোমার এবার ঘুমিয়ে পড়া উচিত। যাও, তোমার রুমে যাও। আরোহী আর কিছু বলল না। আফনানের কাছ থেকে এই ধরনের উত্তর মেয়েটা আশা করেনি। তাই কিছুটা হতাশ হয়েই নিজের রুমে চলে গেল। পরের দিন সকালবেলা আফনান অধরাকে সাথে নিয়ে আরোহীর রুমে এলো। ওদেরকে রুমে দেখে আরোহী শোয়া থেকে উঠে বসল। তোমরা এখানে? তোমাকে একটা কথা জানানোর ছিল আরোহী। হ্যাঁ, বলো আফনান। রাফসানকে জানিয়ে দিও যে আমি আর ওর উপরে রেগে নেই। আমি ওকে ক্ষমা করে দিয়েছি।
আফনানের কথা শুনে আরোহী অনেক খুশি হয়ে গেল। সত্যি বলছো আফনান? সত্যিই তুমি রাফসানকে ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ, সত্যি। ওকে বলো যে না থাক, তোমার ওকে কিছু বলার দরকার নেই। তুমি বরং ওর নাম্বারটা আমাকে দাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। নাম্বার? না মানে, সেটা তো তোমাকে দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না? আসলে রাফসানের নাম্বারটা আমার মুখস্থ নেই। মুখস্থ নেই তো কি হয়েছে? তোমার ফোনে তো নাম্বারটা আছে, ওখান থেকে দাও। পাশ থেকে অধরা বলল। আফনান, আপুর কাছে তো ওনার ফোন নাই, উনি কি করে এখন তোমাকে নাম্বারটা দেবেন? অধরার কথাটা শুনে আফনানের মনে কিছুটা খটকা লাগল। এতদিন ও আরোহীকে নিয়ে ভাবতে চায়নি, কিন্তু অধরার বলা এই কথাটা শুনে আফনান এবার আরোহীকে নিয়ে ভাবতে লাগল। আর মেয়েটিকে নিয়ে ভাবতে গিয়েই আফনানের মনে কিছু প্রশ্ন জেগে উঠল। আরোহী, যদি কিছু মনে না করো তো কিছু জিজ্ঞাসা করতে পারি কি? বলো। অধরা যেদিন তোমাকে এই বাড়িতে এনেছিল সেদিন ও তোমাকে রাস্তায় পড়ে পেয়েছিল। আচ্ছা, কি হয়েছিল সেদিন তোমার সাথে? তুমি রাস্তায় কেন পড়েছিল? আফনানের প্রশ্ন শুনে অধরার মনটাও এবার নড়ে উঠল। আমিও আপনাকে এই প্রশ্নটা করতে চেয়েছিলাম আপু, কিন্তু পরে আর মনে ছিল না, তাই জানা হয়নি। এখন বলুন আপু, কি হয়েছিল সেদিন আপনার? আসলে আমার ওই দিন একটা ছিনতাই হয়ে গেছিল। ছিনতাই? হ্যাঁ অধরা, আমি ওই দিন সকালের ফ্লাইটে করে বাংলাদেশে আসি। আর ফ্লাইট? হ্যাঁ। আসলে আফনান, 2 বছর আগে আমি আর রাফসান এখান থেকে ইন্ডিয়ায় চলে যায়। এতগুলো দিন পর এই প্রথমবার আবার দেশে আসলাম। ওই দিন এয়ারপোর্ট থেকে বেরোনোর পর আমি একটা সিএনজি খুঁজতে থাকি। ওই সময় কোথা থেকে যেন একটা ছেলে এসে হাত থেকে আমার ব্যাগটা নিয়ে দৌড় দেয়। ওই ব্যাগে আমার খুব জরুরি কিছু জিনিসপত্র ছিল, তাই ওই ব্যাগটা পাওয়ার জন্য আমি ওই ছেলেটার পেছনে দৌড়াতে শুরু করি। কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমার মাথাটা ঘুরে যায় আর আমি রাস্তায় পড়ে যাই। ও তা, তুমি এখানে একা কেন এলে? রাফসানও তো তোমার সাথে আসতে পারত। ও আসতে চেয়েছিল আমার সাথে, কিন্তু ওর অফিস থেকে ছুটি পায়নি, তাই আসতে পারেনি। কিন্তু আপু, আপনি হঠাৎ দেশে কেন এলেন? মানে, কোনো কাজ ছিল এখানে? কাজ তো নেই। আসলে বেশ অনেক দিন হয়ে গেছে আব্বু আম্মুকে দেখিনি, তাই ওনাদেরকে একটিবার দেখার জন্য এখানে এসেছি। কিন্তু আরোহী আঙ্কেল তো? আফনান, আব্বু আমাকে ত্যায্য করেছে, তারা দুজন আমাকে ছেড়েছে। কিন্তু আমি তো তাদেরকে ছাড়িনি। ওদেরকে দূর থেকে এক ঝলক দেখলেও আমার মনটা একটু শান্ত হবে। আচ্ছা, একটা কথা বলো তো আরোহী, তোমার কাছে তো ফোন নেই, তাহলে এই কয়দিন রাফসানের সাথে যোগাযোগ কিভাবে করছো? তোমার সাথে কথা না বলতে পেরে ও তো অনেক টেনশন করছে। না আফনান, আমার এক বান্ধবীর সাথে আমাদের দুজনেরই কন্ট্যাক্ট রয়েছে। রাফসান জানে আমি ভালো আছি। আরোহীর বলা কথাগুলো অধরা সরল মনে বিশ্বাস করলেও আফনানের আরোহীর কথাগুলো পুরোপুরি বিশ্বাস হল না। তবুও ভালো মুখে বলল, ওহ আচ্ছা, তা অনেক তো কথা হলো, এবার তাড়াতাড়ি হয়ে খেতে চলে এসো। হুম। আফনান আর অধরা রুম থেকে বেরিয়ে গেল। আরোহী এবার মনে মনে ভাবল,
আমাকে ক্ষমা করে দিও আফনান আর অধরা। আমি তোমাদেরকে সব সত্যি বলিনি। আমি তোমাদেরকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমার সত্যিটা আমি কাউকে জানাতে চাই না। আইম সরি আফনান, আমি তোমাকেও মিথ্যা বলেছি। আমার কাছে ফোন নেই তো কি হয়েছে, রাফসানের নাম্বারটা আমার মনে আছে, কিন্তু ওর নাম্বারটা এখন দেওয়া যাবে না। নাম্বারটা পেয়ে আফনান যখন ওর সাথে কথা বলবে তখন রাফসান বুঝতে পেরে যাবে যে আমি এখানে আছি, আর আমাকে এখানে নিতে চলে আসবে। কিন্তু এত তাড়াতাড়ি আমি ওর কাছে ফিরে যেতে পারবো না, না হলে আমার জেদের কি হবে? রাফসানকে আমার কথা মানতেই হবে, আর তার জন্য আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। সেই দিন সন্ধ্যাবেলা আফনান অফিস থেকে বাসায় ফিরে নিজের রুমে না গিয়ে আগে আরোহীর রুমে গেল। তুমি এখানে? তোমাকে একটা জিনিস দিতে এলাম। কি? আফনান সুন্দর করে সাজানো একটা ছোট বক্স আরোহীর হাতে দিল। কি আছে এতে? নিজেই খুলে দেখো। আরোহী খুলে দেখে বক্সটার মধ্যে একটা ফোন রয়েছে। ফোন? এটা কার জন্য? তোমার জন্য। তুমি আমার মন থেকে রাফসানের জন্য সব রাগ, সব অভিমানগুলোকে মুছে দিয়েছ, তাই তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। গিফট তাকে দেওয়া হয় যে নতুন কোনো ভালো কাজ করে। আমি তো নতুন কোনো কাজ করিনি, আমি শুধু আমার ভুলটাকে একটু শুধরানোর চেষ্টা করেছি। সরি আফনান, আমি এটা নিতে পারবো না। সরি। তুমি এটা নিলে আমার ভালো লাগবে আরোহী। আমার আর রাফসানের বন্ধুত্বের খাতিরে এটা নিয়ে নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিলাম। থ্যাঙ্কস। আর শোনো, এই ফোনের মধ্যে নতুন সিম কার্ড আর মেমোরি কার্ড আছে। আশা করি এটা ব্যবহার করতে তোমার কোনো অসুবিধা হবে না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সময় তার নিজের গতিতে চলতে চলতে আরও 2 দিন কাটিয়ে দিল। এই 2 দিনে অধরার যত্নে আরোহী পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে আরোহী আর আফনানের মধ্যেকার সম্পর্কেরও বেশ উন্নতি হয়েছে, যার সবটাই অধরার চোখে পড়েছে। তখন ঘড়িতে 5:55। ফজরের নামাজ আদায় করার পর ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করতে লাগল আরোহী। হাঁটতে হাঁটতে আরোহী হঠাৎ ওয়াশরুমের দিকে দৌড় দিল। ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগল মেয়েটা। বমি করতে করতে আরোহী হঠাৎ লক্ষ্য করল যে বেসিনের ভেতরে রক্তের উদ্গীরণ হয়ে রয়েছে। বমির সাথে রক্তের মিশ্রণ থেকে আরোহী অনেক ভয় পেয়ে গেল। রক্ত? হঠাৎ রক্ত কেন উঠল? তবে কি আমার কোনো সমস্যা হয়েছে? ওয়াশরুম থেকে বেরিয়ে আরোহী রুমে এসে খাটে বসে পড়ল। একটু আগে বমির সাথে রক্ত উঠতে দেখে মেয়েটা এখনো অনেক ঘাবড়ে আছে। এটা কি হলো? আজ হঠাৎ রক্ত কেন উঠল? তবে কি? তবে কি আমার কোনো সমস্যা হয়েছে? আহ! পেটে তো খুব ব্যথা করছে এখন। মাথাটাও প্রচণ্ড ঘুরছে। কিন্তু আমার সাথে এসব কেন হচ্ছে? অবশ্যই আমার কোনো সমস্যা হয়েছে। আমাকে খুব শীঘ্রই কোনো ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু তার আগে আরোহী এবার বসা থেকে উঠে দাঁড়াল। রুমের মধ্যে একটা টেবিলের ড্রয়ার থেকে আফনানের দেওয়া সেই ফোনটা বের করল। ভেবেছিলাম এই ফোনটা আমি কখনো ইউজ করব না, কিন্তু আজ এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে এটা ব্যবহার করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই।
একা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে অবশ্যই রাফসানের সাথে একবার একটু কথা বলে নিতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে ওর সাথে। এখনই কথা বলতে হবে। ফোনটা খুলে আরোহী রাফসানের নাম্বারে কল করল। কিন্তু রাফসানের ফোনটা কেউ ধরল না। আরোহী বারবার রাফসানকে ফোন করল, কিন্তু ওকে ফোনে পেল না। ফোনটা কেন ধরছ না রাফসান? আজ যে তোমার আরোহীর তোমাকে খুব প্রয়োজন। প্লিজ একটা বার ফোনটা একটু ধরো প্লিজ। আরোহী আবার রাফসানকে ফোন করল। এমন সময় রুমের দরজায় ঠকঠক আওয়াজ শোনা গেল। আপু, আপনি কি ঘুম থেকে উঠেছেন? অধরার গলা শুনে আরোহী ফোনটাকে একটু সরিয়ে রাখল। তারপর গিয়ে রুমের দরজাটা খুলে অধরাকে বলল, অধরা তুমি কিছু বলবে? জি আপু, আসলে আপনাকে কিছু দেওয়ার ছিল। কি? হাতে থাকা শপিং ব্যাগটা আরোহীর দিকে এগিয়ে দিয়ে অধরা বলল, আপনার জন্য কিছু 3 পিস অর্ডার করেছিলাম। গতকাল রাতে বাসায় আসার সময় আফনান এগুলো নিয়ে এসেছিল, কিন্তু রাতে আপনাকে দিতে পারিনি, তাই এখন এসে দিচ্ছি। 3 পিস? আমার জন্য আবার এসব কেন অর্ডার করতে গেলে? তুমি তো আমাকে এর আগে 2টা জামা দিয়েছ, ওতেই আমার হবে, আর লাগবে না। আপনার হয়তো আর কোনো জামার প্রয়োজন নেই। তবুও আপু, প্লিজ এটা নিয়ে নিন। এ বাড়ি আসার পরে আমি তো আপনাকে তেমন বিশেষ কিছু দিতে পারিনি, তাই আপনি যদি এটা নেন তাহলে আমার খুব ভালো লাগবে। আমি অনেক ভালোবেসে এনেছি এটা। এভাবে কেন বলছো অধরা? আর আমাকে কিছু দাও মানে? এই কয়দিন ধরে যে আমায় এত সম্মান, এত ভালোবাসা, এত যত্ন দিচ্ছ, সেগুলো কি কম নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার মন রাখার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। কথাটা বলেই আরোহী অধরার হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে নিল। থ্যাংক ইউ আপু, আশা করি আপনার জামাগুলো ভালোই লাগবে। অবশ্যই ভালো লাগবে অধরা, ওটা নিয়ে ভেবো না। ওকে আপু, আপনি এখন রেস্ট করুন, আমি এখন আসছি। হুম। অধরা চলে গেলে আরোহী আবার রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর ফোনটা বের করে রাফসানকে আবার একবার কল করল, কিন্তু রাফসান এবারও ফোনটা ধরল না। আরোহী হতাশ হয়ে খাটে বসে পড়ল। এবার কি করব? কি করব এবার আমি? রাফসানকে তো ফোনে পাচ্ছি না। তাহলে কি আমি একাই ডাক্তারের কাছে চলে যাব? কিন্তু ডাক্তারের কাছে যেতে গেলে তো টাকা লাগবে। আমার কাছে তো টাকা নেই। তাহলে? বিষয়টি নিয়ে আরোহী এবার ভাবা শুরু করল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই মেয়েটার মুখে হাসির রেখা ফুটে উঠল। ওড়নার এক কোনায় গিট দিয়ে কিছু একটা বাঁধা ছিল। আরোহী ওড়নার গিটটা খুলে ওখান থেকে কিছু টাকা বের করল। টাকা তো আছে আমার কাছে। চোরটা আমার ব্যাগটা নিয়ে গেলেও আমার শরীরের গহনাগুলো তো আমার কাছেই ছিল। সেদিন এ বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি একটা সোনার দোকানে গিয়ে আমার কানের দুল আর গলার চেইনটা বিক্রি করে এই টাকাগুলো পাই। পরে তো আর কোথাও যাওয়া হয়নি আমার, তাই টাকাগুলো সব থেকে গেছে। এখন এই টাকাগুলো দিয়েই আমি আমার ডাক্তার দেখাবো। হ্যাঁ, এটাই ঠিক হবে। দুপুরের দিকে আরোহী বাড়ির রান্নাঘরে গেল। সেখানে অধরা আগে থেকেই ছিল, দুপুরের রান্না করছিল। আরে আপু, আপনি এখানে? কিছু চাই আপনার? না অধরা, কিছু লাগবে না। না মানে আসলে কি হয়েছে আপু? কিছু বলবেন আপনি? হ্যাঁ, আসলে অধরা,
আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে এখন। মিষ্টি খাবেন? আচ্ছা দাঁড়ান, ফ্রিজে রসমালাই রাখা আছে। আমি আপনাকে এখনই এনে দিচ্ছি। না না অধরা, রসমালাই খাবো না। তাহলে কি খাবেন আপু? অন্য কিছু খেতে চান? কি খেতে চান বলুন, আমি বানিয়ে দিচ্ছি। বলুন। অধরা, আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছে। পায়েস? আচ্ছা ঠিক আছে, আপনি রুমে গিয়ে বসুন, আমি পায়েস বানিয়ে নিয়ে আসছি। বলছিলাম যে পায়েসটা আমি বানাই অধরা। আপনি প্লিজ। না করো না অধরা, সারাদিন তো শুয়ে বসেই কাটিয়ে দিই, আজ নিজের হাতে কিছু বানাতে খুব ইচ্ছে করছে। প্লিজ, পায়েসটা আমি রান্না করি। কিন্তু আপু, বিশ্বাস করো অধরা, খুব ভালো রান্না না করতে পারলেও খাওয়ার মতো রান্নাটা আমি করতে পারি। না না আপু, ওসব কিছু বলতে চাইনি আমি। আচ্ছা ঠিক আছে, আপনি আজ পায়েসটা রাঁধুন। তবে আমি কিন্তু এ কাজে আপনাকে সাহায্য করব। হুম। অধরা পায়েস রাধার সামগ্রী জোগাড় করতে লাগল। এদিকে রান্নাঘরের চারদিকে একবার চোখ বুলাতেই আরোহীর এই রান্নাঘরে ওর প্রথম দিনের কথাটা মনে পড়ে গেল। আজ আবার একবার এই রান্নাঘরে পা রাখলাম, কিন্তু জানি না কেন এখানে এসে আজও আমার মনটা ঠিক ততটাই আনন্দ পেয়েছে যতটা প্রথমবার এখানে আশায় পেয়েছিল। এ বাড়ির অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে, শুধু এই রান্নাঘরটা সেই আগের মতোই আছে। কিন্তু রান্নাঘরটা আগের মতো থাকলেও এর সাথে আমার সম্পর্কটা এখন বদলে গেছে। সেদিন এ বাড়ির বউ হয়ে এখানে এসেছিলাম, আর আজ এ বাড়ির অতিথি হিসেবে এখানে পা রেখেছি। এটাকেই বোধ হয় সময়ের চক্র বলে। এমনটা ভাবতে ভাবতে হঠাৎ অধরার ডাক পড়ল। আপু, আমি সবকিছু গুছিয়ে দিয়েছি, আপনি এবার রান্নাটা শুরু করুন। হুম। পায়েস রাঁধতে রাঁধতে আরোহী বলল। অধরা, একটা কথা বলার ছিল। বলুন আপু। বলছি যে আমার না আজ বিকেলে একটু বেরোতে হতো। মানে কিছু কাজ আছে আর কি। তো আমি কি? আপু, এটা আপনি কি করছেন? আপনি আমার কাছে পারমিশন চাইছেন? ছি ছি। না মানে অধরা। আপু, আপনি এ বাড়ির অতিথি, কোনো জিম্মি নন যে এখান থেকে বেরোতে গেলে আপনাকে আমাদের থেকে পারমিশন নেওয়া লাগবে। আপনার যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা আপনি যেতে পারেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই। বুঝলেন? হুম। দুপুরের একটু পরেই আরোহী বাসা থেকে বেরিয়ে ডাক্তারের কাছে গেল। আর এদিকে দিশার সামনে বসে আছে মি আজিজুল হক, তার পাশে দাঁড়িয়ে আছে তার সেক্রেটারি সায়রা। দেখুন দিশা, আপনি আমার কথাটা ভালোভাবে বুঝতে পারছেন না। পরিস্থিতিটা কিন্তু এখন বেশ গম্ভীর। এখনই যদি আমার কথা মতো আপনি কাজটা না করেন তাহলে পরে আপনার আরও বেশি সমস্যা হবে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে তখন। কিচ্ছু হবে না, সব ঠিক আছে, সব ঠিক থাকবে। আমার কথাটা বিশ্বাস করুন। আমি ঠিক আছি আর আমার চারপাশের পরিবেশটাও এখন একদম ঠিক আছে। আপনি একটু বেশিই ভাবছেন। কিন্তু দেখুন, আমার এখন একটু তাড়া আছে। আপনাদের সাথে আবার পরে কথা হবে। আসি। কিন্তু দিশা, আমার কথাটা শুনুন। দিশা। দিশা সেখান থেকে চলে গেল। সায়রা বলল, যা মেয়েটা তো চলে গেল স্যার। এবার আপনিও এই বিষয়টা ভুলে যান স্যার। এই বিষয়টা ভুলে যাওয়ার মতো নয় সায়রা।
দিশাকে এত হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু স্যার, আপনার আর কি করার আছে বলুন তো? আপনি তো ওনাকে সবটাই বুঝিয়ে বললেন, কিন্তু উনি তো কোনো কিছুই বিশ্বাস করলেন না। তাই তো দেখলাম। আচ্ছা, একটা কাজ করো, দিশার হাজবেন্ডের নাম্বারটা আমাকে একটু এনে দাও। ওনার হাজবেন্ডের নাম্বার নিয়ে আপনি কি করবেন স্যার? কথা বলবো ওনার সাথে, যে কথাগুলো আমি এখন দিশাকে বলতে পারিনি সেগুলো আমি ওনাকে জানাবো। উনি দিশার হাজবেন্ড, দিশার সত্যিটা জানার অধিকার রয়েছে ওনার। দাও, তুমি নাম্বারটা এনে দাও। এখনই দিচ্ছি স্যার। সন্ধ্যার একটু পরে আরজেদ ম্যানশনের কলিং বেলটা বেজে উঠল। কলিং বেলের আওয়াজ শুনে অধরা এসে দরজাটা খুলে দিল। কিন্তু দরজা খুলতেই আফনান আর আরোহীকে একসাথে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটার মুখটাই কালো হয়ে গেল। চলবে।